সো আমরা আলোচনা করতেছি কোষ ও এর গঠন নিয়ে। সো একটা সেল হচ্ছে যে সকল প্রাণীর গঠনকারী ও কার্যকারী ক্ষুদ্রতম একক। এখন এই সেলের স্ট্রাকচার সম্পর্কে পুরোপুরি একটা ধারণা নেওয়ার চেষ্টা করবো। শুধুমাত্র সেলের স্ট্রাকচারটা দিয়ে আমরা প্রথম অধ্যায়ের ওভারঅল ভিউ পেয়ে যাব, কারণ এটার মধ্যে কলেজের এবং তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যত ধরনের টাইপসের এমসিকিউ আসে আমি চেষ্টা করবো পসিবলি এগুলো সম্পর্কে ইনক্লুড করে দেওয়ার। তো আসো আমরা জিনিসটা নিয়ে আলোচনা করি। ওকে, তো সেল স্ট্রাকচার দেখা। সেল স্ট্রাকচারের মধ্যে আমাদের প্রথম দিকে যেটা আসে সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের মধ্যে কয়টা পার্টস? তিনটা পার্টস আছে। একটা হচ্ছে তোমার কি প্রাথমিক প্রাচীর, মধ্যপর্দা, গৌণ প্রাচীর, তারপর আরেকটা এক্সট্রা পার্ট আছে, আমি দেখি। ভিতরের দিকে যে অংশটা আছে এটাকে বলা হয় মধ্যপর্দা বা মিডিয়াল ল্যামেলি, মধ্যপর্দা। তারপর বাইরের দিকে প্রথম স্তর যে স্তরটা আছে ওইটার নাম হচ্ছে তোমার প্রাথমিক প্রাচীর, প্রাচীর বা প্রাইমারি ওয়াল। এরপর বাইরের দিকে বিভিন্ন ধরনের সেলুলোজ লিগনিন জমা হয়ে একটা আউটার সেল গঠন করে, ওইটার নাম হচ্ছে গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর শুধুমাত্র তাই নয়, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর এর ভিতরে আলাদা আরেকটা ছোট পাতলা একটা পর্দা আছে যেটাকে বলা হয় কোষ ঝিল্লি বা সেল ল্যামেলি। ভিতরের দিকে এই অংশের নাম হচ্ছে কোষ ঝিল্লি বা সেল ল্যামেলি। এর পরবর্তী টপিকসে আমরা যাই। প্রথমে আগে আসছি আমরা একটা কোষের ভিতর থেকে আমরা বাইরের দিকে ঢুকবো। সো বাইরের দিকে আমাদের যে ছিল কোষ প্রাচীর। কোষ প্রাচীরের একটা প্রাচীরকে আমি কিন্তু আলাদা করে দেখাই, কারণ একটা কোষ আরেকটা কোষের মধ্যে সংযোগ স্থাপন করতে হবে। সংযোগ স্থাপন না করলে একজন একটা কোষ থেকে তোমার মিউচুয়ালিজম করতে পারবে না, আর মিউচুয়ালিজম করতে না পারলে একটা কোষ টিকে থাকতে পারবে না। অর্থাৎ মানব দেহ থেকে শুরু করে সকল প্রাণীর মধ্যে প্রত্যেকটা সেল একটার সাথে একটা সংযুক্ত আছে বিধায় তারা প্রত্যেকটা সেল বেঁচে থাকতেছে, পুষ্টির আদান প্রদান হইতেছে। জিনিসটা আমরা একটু দেখি। তো আমরা সেলের এই ছোট অংশটাকে আমরা নিয়ে আসলাম। এখন দেখো একটা সেল, একটা এক্স সেল আর একটা ওয়াই সেল পাশাপাশি আছে। এক্স সেল এবং ওয়াই সেল এই দুটো সেলের মধ্যে পুষ্টি উপাদানের আদান প্রদান হবে কিসের মাধ্যমে? সেটা হচ্ছে ভিতরে একটা পাতলা নলা তোমার আন্তঃপ্লাজমিক সংযোগ আছে, অর্থাৎ আন্তঃপ্লাজমিক সংযোগ আছে। এই আন্তঃপ্লাজমিক সংযোগটাকে বলা হয় আন্তঃপ্লাজমিক সংযোগটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। এই প্লাজমোডেসমাটার কাজ হচ্ছে তোমার এই আন্তঃপ্লাজমিক সংযোগটার কাজ হচ্ছে তোমার অর্থাৎ এক্স সেল থেকে ওয়াই সেলের মধ্যে পুষ্টি উপাদান থেকে শুরু করে তরল পদার্থ ট্রান্সফার করা। এই যে মাঝখানে যে একটা পর্দার মতো আছে এটা হচ্ছে তোমার অর্ধবেদ্য পর্দা। অর্ধবেদ্য পর্দা। এখন অর্ধবেদ্য পর্দা বলতে আমরা কি বুঝবো? অর্ধবেদ্য পর্দা বলতে বোঝায় যে কোনো একটা দ্রবণের মধ্যে দুইটা পদার্থ থাকে, একটা হচ্ছে দ্রব আর একটা হচ্ছে দ্রাবক। দ্রব আর একটা থাকে দ্রাবক। এখন কি করে অর্ধবেদ্য পর্দা দ্রবটাকে আটকে দেয়, দ্রবটাকে যেতে দেয় না, দ্রাবকটাকে যেতে দেয়। এখন দ্রব আর দ্রাবক বলতে জিনিসটা কি বোঝাচ্ছে? সাপোজ ধরো আমরা যদি তোমার চিনি পানার কথা চিন্তা করি, তো চিনি পানার মধ্যে কি থাকে? চিনি থাকে আর পানি থাকে। এখানে চিনিটা হচ্ছে তোমার দ্রব আর যে পানিটা যে থাকে পানি অংশটুকু হচ্ছে তোমার দ্রাবক। এই দ্রব ও দ্রাবকের মিশ্রণে যেটা হয় ওটা হচ্ছে চিনি পানা বা দ্রব। তার মানে এটা যদি আমি ধরে নিলাম কোনো চিনি পানা পাস করতেছে, পাস করার সময় কি হবে? দ্রব অর্থাৎ চিনিটাকে আটকে দিবে, শুধুমাত্র তরল থেকে পাস করতে দিবে। এই সময় আয়ন আকারে লবণ পাস হবে, প্লাজমোডেসমাটার ভিতর দিয়ে এক সেল থেকে ওয়াই সেলের মধ্যে দিয়ে ট্রান্সফার হয়। এবার আরেকটা টপিক আসি, সেটা হচ্ছে তোমার একটা কোষ বাইরে দিকে বুঝলাম, এবার ভিতর দিকে আসি। ভিতর দিকে একটা কোষকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে কে? সেটা হচ্ছে কোষের নিউক্লিয়াস। কোষের নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। কোষের নিউক্লিয়াসকে বলা হয় কোষের নিউক্লিয়াসকে বলা হয় তোমার কোষের মস্তিষ্ক। কেননা এই নিউক্লিয়াস একটা কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। এই নিউক্লিয়াসে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। তারপর মাতা পিতার সকল বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে ট্রান্সফার করে কে? ডিএনএ। এই ডিএনএ এর ধারক বাহক হচ্ছে তোমার কে? আমাদের একমাত্র নিউক্লিয়াস, অর্থাৎ ডিএনএ উপস্থিত থাকে একটা কোষের, একটা প্রাণী দেহের ডিএনএ উপস্থিত থাকে তার সেলের নিউক্লিয়াসের মধ্যে। গেল। এরপরে যদি দেখি আমি নিউক্লিয়াসটাকে একটু পার্ট বাই পার্ট আলোচনা করি, ঠিক আছে? এর বাইরের দিকে যে অংশটা আছে এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়ার
পর্দা। তার ভিতরের দিকে যেখানে সম্পূর্ণ ডিএনএ পুঞ্জীভূত অবস্থায় থাকে তাকে বলে তোমার নিউক্লিওলাস। এই জড়াবাধা অংশের নাম হচ্ছে নিউক্লিওলাস। তার বাইরের দিকে তোমার কিছু ছিদ্র আছে, যে ছিদ্র দিয়ে তোমার রাইবোজোম বেরিয়ে আসে, ওই ছিদ্রগুলোকে বলা হয় তোমার নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার ছিদ্র। এইবার বাইরের দিকে যে তোমার ভিতরের দিকে যে তন্তুগুলো আছে এগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার। ভিতরের দিকে তন্তুগুলোর নাম হচ্ছে তোমার ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু, এই ক্রোমাটিন তন্তুগুলো তোমার ফুল জিন ধারণ করে, ফুল জিন ধারণ করে, যার কারণে এদেরকে দেখতে রঙিন দেখায়। এই জন্য এরা রঙিন হয়ে থাকে ফুল জিন ধারণ করার কারণে। এরপর আসো নিউক্লিয়ার বাইরে যে আবরণটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেনের সাথে একটা জালিকাকার গঠন তার চারপাশে ঝুলতে থাকে। সেই জালিকাকার গঠনটার নাম হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কুল আম কুল আস অনেকে দুই রকম নামে বলা হয়। এখানে কুল আম কুল আস বলতে এখানে আস আর যখনই বায়োলজির মধ্যে আস আর আম কখনো কোনো কিছু শেষে যুক্ত হবে, ঠিক আছে, সাফিক্সে যুক্ত হবে, আস আর আম সাফিক্সে যুক্ত হলে বুঝবা তারা সিঙ্গেল। অর্থাৎ কি বলেছি, আস অথবা আম যুক্ত হইলে তারা সিঙ্গেল। গেল। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখানে আবার দুই রকম আছে। একটা হচ্ছে তোমার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টাইপস কয়টা? দুইটা। একটা হচ্ছে যে স্মুথ ER মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে এই এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে কোনো ধরনের রাইবোজোম আটকে নেই। অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে না, আর রাফের মধ্যে রাইবোজোম থাকে। এই যে জালিকা, এই জালিকাটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে একটা জালিকা আকারে কাজ করতেছে। এর কাজটাই হচ্ছে তোমার রাইবোজোমকে আটকে রাখা নিজের মধ্যে। এবার আসো, এবার কোষের মস্তিষ্ক দেখলাম, মস্তিষ্কের চারপাশে জিনিস দেখলাম। এইবার এই যে জিনিসটা নিউক্লিয়াস থেকে শুরু করে সমস্ত কোষীয় অঙ্গাণু যে তরলের মধ্যে ভাসতে থাকে, সেই তরলের নামটা হচ্ছে তোমার প্রোটোপ্লাজম। কি বলেছি? প্রোটোপ্লাজম। আমরা প্রোটোপ্লাজম নিউক্লি, প্রোটোপ্লাজম। এখন হচ্ছে এই প্রোটোপ্লাজম জিনিসটা কি? কোষের মধ্যে উপস্থিত অর্ধতত্ত্বকে জেলির ন্যায় সমাঙ্গস অংশকে বলা হয় তোমার কি? প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজম যখন নিউক্লিয়াসের বাইরে থাকবে, সেল ওয়ালের ভিতরে আবদ্ধ থাকবে, নিউক্লিয়াসের বাইরে, তখন সেটার নাম হয়ে যায় সাইটোপ্লাজম। সেটার নাম সাইটোপ্লাজম। যদি এই প্রোটোপ্লাজম তোমার নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে তখন সেটার নাম হয়ে যায় নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরে তাই নিউক্লিওপ্লাজম, সেলের ভিতরে তাই এটার নাম সাইটোপ্লাজম। ব্যাস, এটাই জাস্ট প্রোটোপ্লাজমের অবস্থানের উপর ভিত্তি করে এটাকে সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজম বলা হচ্ছে। এটা গেল। এইবার আসো আমরা কোষের মধ্যে এই যে তোমার সবচেয়ে বড় বৃহৎ অংশ দেখতে পাচ্ছ, সর্ববৃহৎ অংশটার নাম হচ্ছে তোমার কোষ গহ্বর। এই যে কোষ গহ্বর দেখতে পাচ্ছ, এই কোষ গহ্বরের ভিতরে তোমার থাকে খাদ্য, সঞ্চিত খাদ্য, বর্জ্য এবং সঞ্চিত আয়ন। কি কি থাকে? থাকে সঞ্চিত খাদ্য, থাকে সঞ্চিত খাদ্য, বর্জ্য, আয়ন, এগুলো জমা রাখে। এই চারপাশে যে আবরণ এটা আছে, এই আবরণের নাম হচ্ছে টনোপ্লাস্ট। এই চারপাশে যে আবরণ এটা আছে, আবরণের নাম টনোপ্লাস্ট। অর্থাৎ ধরো বলছি যে কোষ গহ্বর, এটা কোষ গহ্বর যে আবরণে আবৃত থাকে, ওই আবরণের নাম হচ্ছে তোমার টনোপ্লাস্ট। এরপর আসো, এবার আমরা একটা মজার অর্গান আলোচনা করব। মজার অর্গান কোনটা? কোষের ভিতরে সেটা হচ্ছে তোমার গোলজি বডি। গোলজি বডি আবিষ্কার করেছে বিজ্ঞানী ক্যামিলো গোলজি। তো ওনার নামটা এতটাই ডিফেক্ট ছিল আমার ইন্টার লাইফে যে ওনাকে কেউ ক্যামিলো গোলজি বলতো, কেউ গোলগি বলতো। মানে আমি আসলে বুঝতাম না এটা আসলে গোলজি বডি না গোলগি বডি না গোলজি বস্তু,
এক এক রকম এক এক সময় এক বই লিখছি। আচ্ছা যাক, সেটা কথা বাদ দাও, সেটা একটা কথা। এবার আমরা যেটা আসি সেই অর্গানটার নাম হচ্ছে গোলজি বডি। এই গোলজি বডিকে আরো আলাদা আলাদা ফ্যাক্টরে রাখা হয়, ঠিক আছে? এই গোলজি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ বলা হয়। তারপর আবার তাছাড়া এই গোলজি বডি হচ্ছে একটা কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। গোলজি বডি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তাছাড়া এই গোলজি বডির অবস্থান অনুসারে একে তিনটা নাম আলাদা তিনটা নামে ডাকা হয়। একটা নাম হচ্ছে ডিকটায়োসোম, ইডিওসোম, আরেকটা নামে ডাকা হয় লাইটোকন্ড্রিয়া। এখন ডিকটায়োসোম, ইডিওসোম, লাইটোকন্ড্রিয়া বলা হয় কেন? ডিকটায়োসোম বলার কারণ হচ্ছে এই গোলজি বডির সমস্ত পার্ট, দেখো এগুলো পরিবেশের সাথে ইন্টারকানেক্টেড না, এরা ছড়িয়ে ছিটিয়ে আছে। সেজন্য ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে এর নাম হচ্ছে ডিকটায়োসোম, কারণ তারা কি ছড়িয়ে থাকে। ইডিওসোম, ইডিওসোম বলার কারণ হচ্ছে যে এই গোলজি বডি শুক্রাণুর মাথায় উপস্থিত থাকে, সেজন্য এটার নাম ইডিওসোম, শুক্রাণুর মাথায় উপস্থিত থাকে। এরপর আসো লাইপোকন্ড্রিয়া। এটাকে লাইপোকন্ড্রিয়া বলা হচ্ছে কেন? কারণ এটা লিপিড এর সংস্পর্শে সমন্বয় গঠিত। কেন না লাইপোকন্ড্রিয়া বলার কারণ এটি লিপিড অথবা ফ্যাট দ্বারা গঠিত। এরপর আসো একটা কোষের সমস্ত শক্তির উৎসকে, একটা কোষের সমস্ত শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কিন্তু মাইটোকন্ড্রিয়াকে শক্তি জেনারেট করে দিতেছে কে? প্লাস্টিড। এখন আমরা প্লাস্টিড সম্পর্কে একটু জানবো। আসুন, এই প্লাস্টিড, প্লাস্টিড শব্দের অর্থ হচ্ছে পাত্র বা আধার। প্লাস্টিক শব্দের অর্থ হচ্ছে পাত্র বা আধার। এই প্লাস্টিক বা পাত্রের মধ্যে তিন ধরনের পদার্থ থাকতে পারে। এই তিন ধরনের পদার্থ অনুসারে এর আবার তিনটা নাম আছে। কেউ কেউ এটাকে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর এটা লিউকোপ্লাস্ট। এখন আসি, এবার আসো প্লাস্টিকের জিনিসটা দেখি, পাত্রের ভিতরে কি কি আছে। যদি এটার মধ্যে তোমার ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল থাকে, ঠিক আছে? যদি ক্লোরোফিল থাকে তখন সেটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। যদি এটার মধ্যে ক্রোমোফিল থাকে, ক্রোমোফিল বা রঙিন, তখন সেটার নাম ক্রোমোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্টিড। যদি প্লাস্টিডের ভিতরে তোমার লিউকোফিল উপস্থিত থাকে, লিউকোফিল উপস্থিত থাকে, তখন সেটার নাম লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট বা লিউকোপ্লাস্টিড। দেখো আমরা যত ধরনের সবজি খেয়ে থাকি, ওই সবজির মধ্যে একটা কারো কালার সবুজ, আবার কারো কালার তোমার সাদা, আবার কেউ রঙিন হয়ে থাকে। যেমন ফলমূল, শাকসবজি রঙিন হয়ে থাকে। তাদের মেইন কারণ হচ্ছে তাদের ভিতরে যে পিগমেন্টগুলো আছে, সেই পিগমেন্টগুলো, সেই প্লাস্টিক জাতীয় পিগমেন্টগুলোকে একটু চিনে রাখি আমরা। আসলে যদি আমরা দেখি তোমার ক্রোমোফিলের মধ্যে যদি লাল অর্থাৎ লাল রং দেখতে পাই, ঠিক আছে, তখন সেই পিগমেন্টটা হচ্ছে লাইকোপিন। যদি আমরা নীল রং দেখতে পাই তখন সেটার নাম অ্যান্থোসায়ানিন, অ্যান্থোসায়ানিন। যদি আমরা সবুজ রং দেখতে পাই তখন সেটা ক্লোরোফিল। যদি আমরা সাদা বা বর্ণহীন দেখতে পাই তখন তার নাম হচ্ছে লিউকোফিল। যদি আমরা কমলা রং দেখতে পাই তখন সেটার নাম হচ্ছে ক্যারোটিন। আর যদি আমরা একটু ডিফারেন্ট কালার, যেমন ধরো হলুদ দেখতে পাই, যেমন আম পাকে হলুদ দেখতে পাই, তখন সেটার নাম জ্যান্থোফিল, জ্যান্থোফিল। এখন আমরা লাল রং দেখতে পাই টমেটোতে, টমেটো লাল রঙের, যেটাতে লাইকোপিন উপস্থিত। তারপর ধরো যেমন নীল রং উপস্থিত হচ্ছে তোমার কোথায়?
ব্লুবেরি, অপরাজিতা ফুল, ব্লুবেরি অপরাজিতা ফুল মধ্যে আমরা দেখতে পাই। ক্লোরোফিল আমরা সবুজ শাকসবজিতে দেখতে পাই, সবুজ শাকসবজি গাছের পাতা। এখন লিউকোফিল আমরা সাদা, যে কোনো সাদা, তোমার যেমন ধরো মূলা বা মূল, গাছের মূল বা মূলা, ঠিক আছে, এগুলো তোমার লিউকোফিল দ্বারা গঠিত, গাছের মূল। এরপর আসলে ক্যারোটিনের দিকে যদি আমরা খেয়াল করি, যেমন গাজর, গাজরে থাকে ক্যারোটিন, ঠিক আছে, বাই বাই গাজরের হালুয়া আমার ফেভারিট। এবার আসো হলুদ, হলুদের মধ্যে যদি যাই সেটা তোমার আম, যে কোনো হলুদ ফল তোমার কি হলুদ জ্যানোফিল দ্বারা গঠিত থাকে। এরপর আসো একটা কোষের প্লাস্টিক নিয়ে আলোচনা করলাম। এখন প্লাস্টিক থেকে সঞ্চিত পাওয়ার কোথায় আসবে? মাইটোকন্ড্রিয়নে আসবে। মাইটোকন্ড্রিয়া হচ্ছে বহুবচন, মাইটোকন্ড্রিয়া হলে একবচন। এবার আসো মাইটোকন্ড্রিয়াকে বলা হয় তোমার কি কোষের পাওয়ার হাউস, কোষের পাওয়ার হাউস। কেন কোষের পাওয়ার হাউস বলা হয়? কারণ মাইটোকন্ড্রিয়ার ভিতরে তোমার এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয়। শুধুমাত্র এডিনোসিন ট্রাইফসফেট গুলোকে তোমার বলা হচ্ছে বায়োলজিক্যাল কয়েন বা শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা সেজন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস, যেটা মধ্যে শক্তি স্টোর করে রাখে। আর এই মাইটোকন্ড্রিয়া তোমার রিচার্জেবল ব্যাটারির মতো কাজ করে, রিচার্জেবল ব্যাটারি। রিচার্জেবল ব্যাটারির মতো কাজ করে। এখন আমরা মোটামুটি কোষের ভিতরে যা আছে শেষ করতে পেরেছি। তবে এবার আসো এরপর যে বস্তুটা আদি কোষ এবং প্রকৃত কোষ উভয়ে পাওয়া যায় সেটাকে বলা হয় তোমার রাইবোসোম। এই রাইবোসোমকে বলা হয় তোমার সর্বজনীন অঙ্গাণু, রাইবোসোম। এই রাইবোসোমকে বলা হয় তোমার সর্বজনীন অঙ্গাণু। কেন সর্বজনীন অঙ্গাণু বলা হয়? কারণ এই রাইবোসোম আদি ও প্রকৃত উভয় কোষে পাওয়া যায়, সেজন্য রাইবোসোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। এরপরে আসো আরেকটা ইন্টারেস্টিং পার্ট আছে, যেটার নাম হচ্ছে লাইসোসোম। লাইসোসোম জিনিসটা হচ্ছে তোমার কি, যখন একটা কোষ কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে, সাপোজ কোনো একটা ভাইরাস এসে একটা কোষের ভিতর ইফেক্ট করছে, তখন ওই ভাইরাল এরিয়াটাকে নষ্ট করে কি লাইসোসোম। এই লাইসোসোম তোমার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, সাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু তথা ভাইরাস ভক্ষণ করে, ঠিক আছে, অর্থাৎ ভাইরাল এফেক্টিভনেসকে নষ্ট করে। অর্থাৎ একটা কোষের প্রতিরক্ষাকারী বাহিনী লাইসোসোম, বাইরের দিকে প্রাচীর, ভিতরের দিকে লাইসোসোম, অর্থাৎ ওই ভাইরাস যাবার কোথায় তোমাকে খাওয়া হবে। এবার আসো যদি চিন্তা করো এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জিনিসটা কি? কখনো যোগের চলন দেখেছো? যোগের চলন যোগে কি করে আসে? যখন কোন একটা তোমার রক্ত, ঠিক আছে, যেখানে ওর ঘ্রাণ নেয়, হিমোগ্লোবিন কোথায় আসে বা কার্বন ডাইঅক্সাইড ম্যাক্সিমাম কোথায় মানে ইমিশন হচ্ছে, ওখানে ঘ্রাণ নিয়ে ওখানে ছুটে যায়, ওখানে গিয়ে যখন বস্তুটাকে বা ওই অ্যানিমালটাকে ধরে ওখান থেকে করে রক্ত চলা শুরু করে। অর্থাৎ জিনিসটা হচ্ছে সেই যোগ চলনের মতো করে। যদি একটু দেখাই তোমাকে এই সাইডে, অর্থাৎ এই সাপোজ ধরো এই একটা ভাইরাস, ঠিক আছে, এই ভাইরাসকে এই লাইসোসোম এর কাছে যাবে, কাছে দিয়ে কি করবে, ধীরে 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 এটাকে ক্যাপচার করা শুরু করবে, এর চারপাশে ওয়ালের মতো বানাবে যাতে ওরা বেঁচে যেতে না পারে। তারপর ধীরে 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 এই ওয়ালগুলো জোড়া লেগে যাবে। তারপর এই কি করবে, এখান থেকে রেস্ট্রিকশন এনজাইম ছেড়ে দেবে। এই এনজাইম কি করবে, ভিতরের কোষে ভাইরাল যে একটা ভাইরাসের বাইরে যে বহিস্থ আবরণী আছে, ওই বহিস্থ আবরণীটাকে নষ্ট, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া আশেপাশে ভিতর থেকে রেস্ট্রিকশন এনজাইম ছেড়ে ভিতরের দিকে যে কোষটা থাকবে, এই যে ভাইরাসের বাইরের বহিস্থ আবরণী, সেই বহিস্থ আবরণীটাকে ড্যামেজ করে এই রেস্ট্রিকশন এনজাইম ভিতরে ঢুকে যাবে। ভিতরে একটা কোনো একটা প্রাণী, সাপোজ একটা হিউম্যান বডি, যদি আমি চামড়াটাই বের করে ফেলি, তো ওর ভিতরে যে এক্সিস্টিং ম্যাটেরিয়ালসগুলো আছে ওইটা দিয়ে কি সে বেঁচে থাকা পসিবল? কখনোই পসিবল না। তো সে কি করে, এই ভিতরে ভাইরাসটা গোড়াতেই বিনষ্ট হয়, আর সেটা সে পুষ্টি উপাদান হিসেবে, প্রোটিন হিসেবে খেয়ে তোমার লাইসোসোম বেঁচে যায়। ইনফ্যাক্ট একটা বাকি বিস্তারিত অধ্যায়টা যদি পুরোটাই জানতে চাও তাহলে চলে আসো একাডেমিয়া